স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন ৭১ জার্নাল একটি সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো আমরা দেখি সেগুলো শিরোনাম জানিয়ে দিই এবং একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে অতিথিরা সংযুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। এবং আজকে আমরা দিন পেয়ে গেছি ২০ আগস্ট, রাষ্ট্রপতি নির্বাচন হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। নানা রকমের কথা আসলে বিরোধী দলের পক্ষ থেকে আসছে, কিছু আক্ষেপও তাদের আছে যে পুরো নির্বাচনটা যদি জুলাই সনদের ভিত্তিতেই হতো তাহলে অনেক ভালো কিছু হতো ইত্যাদি। তো সেগুলো নিয়ে আমরা আলাপ করব, সাথে আন্তর্জাতিক অঙ্গনে অনেক কিছু আছে, সেগুলো নিয়ে একটা দীর্ঘ আলাপে যাবো আশা করি। এবং দর্শক, পুরোটা সময় জুড়ে তো আপনারাও আছেন, বিভিন্ন পর্যায়ে অনলাইনে অতিথিরা ধাপে ধাপে যুক্ত হবেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাকে দিয়ে এনসিপি পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে একটা স্পষ্ট আক্ষেপ আছে। আক্ষেপটা এরকম, তারা বলছে, নাহিদ ইসলামের বক্তব্য ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়াটা উচিত ছিল এবং ৭০ অনুচ্ছেদ নিয়ে তখন একটা ভারসাম্য থাকতো। কারণ আমরা ৭০ অনুচ্ছেদ জানি যে দলের বিপক্ষে গিয়ে আসলে ভোট দিলে সংসদ সদস্য পদ থাকবে না। তো যদি সংস্কার হতো তাহলে ৭০ অনুচ্ছেদটাও একটু বদলে যেত। সেই হিসেবে সবাই আসলে দলের বিপক্ষে গিয়েও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা ভারসাম্য হতে পারত। এটা এনসিপির দিক থেকে বক্তব্য, ১১ দলীয় ঐক্যের দিক থেকে বক্তব্য। একটু কি ব্যাখ্যা দেবেন কেন এটা হলো না, বা আপনার নিজস্ব মতামত? যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অপেক্ষা করব? সাবেক রাষ্ট্রপতিকে কেন অপসারণ করা হচ্ছে না? সাবেক রাষ্ট্রপতি কেন পদত্যাগ করছেন না? এই নিয়ে তো বিস্তর আপনার দাবি উত্থাপিত হয়েছে, আলোচনা হয়েছে, নানা সমালোচনা করা হয়েছে এবং সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি উনি পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করবার পরে সাংবিধানিক নিয়ম অনুসরণ করে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, এটি শুরু হয়েছে বিদ্যমান সংবিধানের আলোকে। দেশ পরিচালিত হচ্ছে বিদ্যমান সংবিধানের আলোকে। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বিদ্যমান সংবিধানের আলোকে। এই সাবেক রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের শপথ পড়িয়েছিলেন বিদ্যমান সংবিধানের আলোকে। সেটা ঠিক আছে, কিন্তু যেটা নিয়ে আসলে যে ভারসাম্য থাকবে কিনা সেটা নিয়ে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানে পরিবর্তন আনতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে পরিবর্তন আনবার জন্যে, সংবিধান সংশোধন করবার জন্যে সংসদে সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ইতিমধ্যে কাজও শুরু করেছে। বিরোধী দলের জন্যে 5টি সদস্য পদ সংরক্ষিত রেখে বিরোধী দল চাইলে তারা এই সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই কমিটিতে তারা অংশগ্রহণ করতে পারে, কমিটিতে থেকে তারা অবদান রাখতে। তারা তো বলছে যে তারা যুক্ত হবে না তাদের দিক থেকে। তো আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে কথা আপনি উল্লেখ করলেন, আমাদের দল বিএনপি তার 31 দফা কর্মসূচির মধ্যে, তারও আগে 27 দফা কর্মসূচির মধ্যে, তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক উত্থাপিত ভিশন 2030 মধ্যে এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের পক্ষে স্পষ্ট আপনার অবস্থান ব্যক্ত করেছেন। এবং জুলাই সনদের মধ্যেও
এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং বিএনপি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য সংবিধানে আমি জানতে চাই, ধরুন আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার জায়গা থেকে সবসময় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও এই ইঙ্গিত দিয়েছেন এবং বোধ করি বিএনপি সিনিয়র নেতা কবি যারা আছেন তারা স্পষ্ট বলে বলেছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই কনফিডেন্স তো আসলে বিরোধী দল পাচ্ছে না। তারা তো ধরেই রাখছে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন না হলে আসলে ভারসাম্য থাকবে না। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই তো আমরা কাজ শুরু করেছি এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করব। জুলাই সনদের যে অংশে বিএনপি একমত সেই অংশে আপনার বিএনপি পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ এবং জুলাই সনদের সেই অংশ বাস্তবায়ন করবার জন্যেই সংসদে যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটির মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এনে জুলাই সনদের ওই অংশ যে অংশে বিএনপি একমত হয়েছে সেই অংশের বাস্তবায়ন বিএনপি করবে। এটা অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে বিএনপি তার অঙ্গীকার রক্ষা করে কিনা। বুঝতে পারছি। আমি একটু ইলিয়াস খান আপনার সাংবাদিকতার লেন্স থেকে একটা অবজারভেশন জানতে চাই, একদম নিউট্রাল জায়গা থেকে আপনি বলবেন সংবিধানের 70 অনুচ্ছেদটা আপনি কিভাবে দেখেন যে পার্লামেন্টে আমি সদস্যপদ হারাবো যদি দলের বিপক্ষে গিয়ে কোনো ভোট দিই। আমাকে হয়তো রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থীটা দেওয়া হচ্ছে আমি হয়তো সরকারি দলের মধ্যে আছি বা আমি বিরোধী দলের মধ্যেই আছি, কিন্তু আমার ওই প্রার্থী চাইতে আরেকজনকে ভালো লাগছে, তাহলে আমার সদস্যপদ থাকছে না। এই যে নিয়মটা, সেই অনুচ্ছেদের 70 অনুচ্ছেদটা আপনি শুনে কীভাবে দেখেন? না, এটি বলতে হলে অনেক কিছু চিন্তা করতে হবে। আমাদের আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু আমাদের মানুষের মেন্টাল মেকআপ, তাদের সংস্কৃতি, তাদের রাজনৈতিক পদক্ষেপ সবগুলো আপনাকে দেখতে হবে। এই দেশের মানুষকে, আমি ছোট করছি না এমপি সাহেবদের বা অন্য কাউকে, পারচেস করা কিন্তু অনেক কঠিন। আমরা বিভিন্ন সময় দেখেছি, ফ্লোর ক্রসিং দেখেছি। সেই কারণেই এই যে 70 অনুচ্ছেদটি করা হয়েছে। একটি দলের পক্ষ থেকে আপনি এমপি হলেন, জনগণ সেই দলের সমর্থকরা আপনাকে রায় দিল, আপনি কোনো স্বার্থে পড়ে বা আপনি অন্য কোনো কারণে দল চেঞ্জ করে ফেললেন। আমরা দেখেছি আলাউদ্দিন সাহেব এবং আরও এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে। এ কারণে আমি মনে করি, আমি সাংবাদিক দৃষ্টিকোণ থেকেই মনে করি যে এটি ঠিক আছে এবং 70 অনুচ্ছেদ থাকা উচিত। যদি না থাকে এটা হজবজল অবস্থা, বিশৃঙ্খলা পরিস্থিতি হবে এবং এটি থাকা ভালো বলে আমি মনে করি। আর আমরা যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা বলি, মূলত আমরা কোন জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি? মানে এই ব্যাপারটা অনেকের কাছে স্পষ্ট না। ভারসাম্য বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আসলে রাষ্ট্রপতির আরও কিছু বেশি ক্ষমতা থাকা উচিত, বাট আমাদের কিন্তু মনে রাখতে হবে এটা পার্লামেন্টারি সিস্টেম, কিন্তু সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তি, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে ভারসাম্যের কথা বলা হয়েছে একটু আগে বাবুল ভাই যেটি বললেন যে জুলাই সনদে যে ভারসাম্যের কথা বলা হয়েছে, সেখানে অনেকগুলো বিষয়ের সঙ্গে বিএনপি একমত আছে এবং বিএনপি যে বিষয়গুলোর সাথে একমত আছে সেটি তারা পূরণ করবে। এবং আমি ভাইয়ের সাথে যোগ করি যে দাড়ি কমা ফুল স্টপ সহ কয়েকজন মন্ত্রী বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তারা কিন্তু বলেছেন যে আমরা পূরণ করব। এখন বিষয়টা যে এরকম হয়ে যাবে মুক্তিযুদ্ধের মতো, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের দেশের লুটপাট, গুম, হত্যা, বিশ্ববিদ্যালয় দখল সব কিছু বলেছে যে এগুলো মুক্তিযুদ্ধের আলোকে করে, এর বিরুদ্ধে যারা করেছে তাদেরকে বলেছে মুক্তিযুদ্ধ বিরোধী। তো জুলাই সনদটা এখন কেন যেন এমন হয়ে গেছে, রাষ্ট্রে কত সংকট, মূল্যস্ফীতি বেড়েছে, লোডশেডিং চলছে, একটা ফোকলা দেশ আমরা এই সরকার পেয়েছে, সব কিছু বাদ দিয়ে শুধু বারবার জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ না হলে যে বাংলাদেশ রাজনৈতিক টার্ম। এবং আপনি দেখেছেন যে পার্লামেন্ট গঠনের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পার্লামেন্টে কিন্তু সবাই কথা বলতে পারছে এবং যতক্ষণ ইচ্ছে বলতে পারছে। অনেক সময় সরকারি দল হচ্ছে বেশি সময় দেওয়া হচ্ছে, কিন্তু তারা কি আবার রাস্তায় পার্লামেন্টের বাইরে গিয়েও বুঝতে পারছি। কারণ এখানে মূল ঝামেলাটা হচ্ছে সরকারের দলের ভাষা বিরোধী। সরকারকে বিরোধিতা করতে হলে আপনার কিছু বিষয় লাগবে এবং সেটি এখন হয়েছে জুলাই সনদ, এটিকে হাইলাইট করা হচ্ছে। বরং আমি অনুরোধ করতে চাই আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ যারা আছেন যে যেখানে বিএনপি বলেছে যে আমরা দাড়ি কমা ফুল স্টপ সহ, বিএনপি কিন্তু কমিটমেন্ট ঠিক রাখে। আপনি দেখুন যে আমি জানি না স্টুডিওতে আরও হয়তো বলেছি যে নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো ছিল, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে নির্বাচনের আগে আপনি অনেক প্রতিশ্রুতি দিলেন, নির্বাচনের পরে ভুলে গেলেন। সেখানে আপনি দেখুন যে কালী শুকনোর আগে, ভোটের কালী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন,
তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, তারপর কৃষক কার্ড দিচ্ছেন। এটি তো একটা বিরাট বুঝতে পারছি। ঘটনা এবং এটা- তিনি এটা- রাজনৈতিক সংস্কৃতির জন্য রিয়াজ পরিবর্তন খান, এনেছেন। মানে এই রেফারেন্সটা দেওয়ার সুযোগ খুব একটা বোধহয় নাই, কারণ আমরা অনেক বেশি প্রত্যাশা নিয়ে বসে আছি। ফলে সরকার যেটাই করুক না কেন সবার কাছে সেটা কমই মনে হবে, কারণ প্রত্যাশা তো অনেক বেশি। আমি একটু মাননীয় সংসদ সদস্য একটা আশাবাদ আপনার কাছ থেকে পেতেই চাই। সেটা হচ্ছে একটা ন্যারেটিভ প্রচলিত যে সবচাইতে শক্তিশালী ব্যক্তিটা যখন দুর্বল হয়ে যান শারীরিকভাবে, তখন তিনি রাষ্ট্রপতিতে পরিণত হন, যেখানে তিনি কলমের একটা সিগনেচারই কেবল করেন, স্বাক্ষর করেন। মানে সমস্ত রাষ্ট্রপতির প্রতি সম্মান রেখেই এই কথাটা বললাম, কারণ অনেকে এটা মনে করেন। এবার কি আমরা একটা পরিবর্তন দেখব? না, আপনার কথাটা তো পুরোপুরি ঠিক না। জি, যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে বলেছিলাম, জি। 91-এর পরে আব্দুর রহমান বিশ্বাস ছিলেন রাষ্ট্রপতি, উনি অ্যাক্টিভ পলিটিশিয়ান ছিলেন। এবং তুমি সামরিক শাসন ঠেকিয়ে দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের মনে আছে। 96-এ। জি, তারপরে রাষ্ট্রপতি ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, হি ওয়াজ ভেরি মাচ অ্যাক্টিভ। তারপরে ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, হি ওয়াজ অ্যাক্টিভ। তো সামনে আগামী 20 তারিখ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে এবং আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, যদিও বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচিত করবার। আমি আশা করি, আমি বিশ্বাস করি যে একজন সক্রিয়, একজন স্বচ্ছ রাজনীতির ধারক, একজন যোগ্য, একজন মেধাবী এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকেই উনি এটা সবার প্রত্যাশা থাকবে। এই জায়গাটা একটু ছোট করে একটু ব্যাখ্যা দেবেন, মানে আব্দুর রহমান বিশ্বাস কিংবা বদরুদ্দোজা চৌধুরী, ইয়াজউদ্দিন আহমেদ, যে নামগুলো আমরা শুনলাম, তারা যে অ্যাক্টিভ ছিলেন, সেই এটা থেকে আমরা কি বুঝবো? মানে সাংবিধানিক যে কাঠামো, সেই কাঠামোতে অ্যাক্টিভ থাকার তো সুযোগ আছে রাষ্ট্রপতির। যদি সেটাই থেকে থাকে তাহলে আমরা আসলে কেমন দেখি না সাধারণত। যাদের কথা বললেন একটা বিগত সময় পার হয়ে গেছে, আমরা এরকমটা তো দেখিনি। মানুষ ধরেই নিয়েছে যে আসলে রাষ্ট্রপতি মানে ইনঅ্যাক্টিভ একজন মানুষ। না, আপনি বলছিলেন যে একটা ন্যারেটিভ, একটা সাধারণ মানুষের একটা ধারণা, বয়সের ভারে নুজো একজনকে রাষ্ট্রপতি করা হয়েছে, তাই আপনি বলেছেন। আপনার প্রশ্নের জবাব আমি 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 বলেছি যে এমনি কাজের সুযোগ কত আমি আপনার প্রশ্নের জবাবে আমি বলেছি যে ব্যাপারটা তা না। বিগত সময়ে বিএনপির পক্ষ থেকে যারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যারা রাষ্ট্রপতি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তারা আপনার শারীরিকভাবে তারা খুব সক্ষম ছিলেন এবং তারা তারা বয়স বিবেচনায় তারা সক্ষম ছিলেন এবং সক্ষমতার সাথেই তারা দায়িত্ব পালন বুঝতে পারছি। করেছেন। আমি আরো আলাপটা দীর্ঘ করব, বলে রাখি এখানে এনসিপি রাজনৈতিক পরিষদের সদস্য যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার তুষার যুক্ত হয়েছেন। আগে জানিয়েছি এনসিপি রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার আছেন আমাদের সঙ্গে। সরওয়ার তুষার, আমন্ত্রণ আপনাকে। এবং আমরা শিরোনামে বলছিলাম আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত 3টা স্বচ্ছ ব্যালট বক্স থাকবে এবং সরাসরি সম্প্রচার করা হবে, এই হচ্ছে সিদ্ধান্ত। এবং 70 অনুচ্ছেদ তো থাকছেই, অর্থাৎ দলের বিপরীতে গিয়ে কোনো ভোট দিলে সংসদ সদস্য পদ থাকবে না এবং সার্বিকভাবে একটা ভালো নির্বাচন হবে, যোগ্য রাষ্ট্রপতি থাকবে এমন প্রত্যাশা সবাই করছেন। এনসিপির প্রত্যাশা কি? আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের দলের আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ যে কথাটা বলেছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে দুটো ফ্যাক্টর মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে মানে 70 অনুচ্ছেদের কথা যেটা তিনি বলেছেন, যে 70 অনুচ্ছেদের বর্তমান অবস্থার কারণে কেউ চাইলেও, কোনো সংসদ সদস্য চাইলেও তার নিজস্ব বিবেচনায় কিন্তু ভোট দিতে পারবেন না। তাকে ভোট দিতে হবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, যেটা আজকে সরকার দলীয় চিফ হুইপ আবারও নিশ্চিত করেছেন। ফলে এখানে দল যাকে মনোনয়ন দেবে, দলীয় সকল সংসদ সদস্যকেই আসলে তাকেই ভোট দিতে হবে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই সনদে কিন্তু গোপন ব্যালটে ভোটের একটা বিধান ছিল। সেটা যদি হতো, এই দুটো জিনিস একসাথে, অর্থাৎ 70 অনুচ্ছেদ যদি উঠিয়ে দেওয়া হতো বা সংস্কার করা হতো, যেটা জুলাই সনদে বলা আছে এবং বিএনপি সেখানে এগ্রি করেছে, এবং যদি গোপন ব্যালটে ভোট হতো, তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো এবং আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে একজন
খুবই যোগ্য এবং বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একজন রাষ্ট্রপতিকে হয়তো পেতে পারতেন। আপনি কি এটা কিন্তু- মানে বুঝতে পাচ্ছেন বা আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন কিনা যে 70 অনুচ্ছেদ যদি বদলে ফেলা হয়, অর্থাৎ সবাই সবার মতো প্রার্থীকে ভোট দেওয়ার মতো সুযোগ যদি পায়, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইস্যুতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় কিনা? না, বিশৃঙ্খলা কেন হবে? এটা তো আপনি যদি 2025 সালে বিএনপির বক্তব্য দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে বের হয়ে কিন্তু তারা বলেছেন যে আমরা এটার সাথে একমত, অর্থাৎ গোপন ব্যালটে ভোট। এখানে বিরোধী দল প্রার্থী দেবে, সরকার দল প্রার্থী দেবে, এমনকি সরকার দল চাইলে একাধিক প্রার্থীও দিতে পারে। ফলে সেখানে যদি আপনি এই গোপন ব্যালটে বিধানটা রাখতেন, তাহলে কিন্তু আসলে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারত এবং এখানে বিশৃঙ্খলা কোনো বিষয় নাই, বরং এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো। ধরুন সরকার দল দুজনকে মনোনয়ন দিয়েছেন, জি। তাহলে সেই দুজন কি যোগ্য ব্যক্তি নন? কিংবা আমরা কি বলতে চাচ্ছি যে সংসদ সদস্যদের স্বাধীন মতামতের উপর আস্থা রাখা যায় না? এটা কিন্তু আমার মনে হয় যে সংসদ সদস্যদের যে স্বাধীন কর্তা সত্তা, সেটাকে অস্বীকার করার মতো। কিন্তু যদি আমরা রাষ্ট্রপতিকে কার্যকর পদ দেখতে চাই এবং তার পদের যে অথরিটি সেটাকে তিনি বাস্তবায়ন করবেন, এই জায়গায় যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এই বিধানটাতে আপনাকে টুমোরো আসতে হবে, যেটাতে আমরা গত বছর একমত হয়ে এসেছিলাম। কিন্তু এখন আগের মতো নির্বাচন হচ্ছে। এর মানে আমরা এটা বলতে চাচ্ছি না যে যারা প্রার্থী বা সম্ভাব্য প্রার্থী যাদের নাম আমরা শুনতে পাচ্ছি জি। সরকার দলের পক্ষ থেকে, তারা যোগ্য নন, এই কথাটা আমাদের বক্তব্য না। কিন্তু মানে আপনাদের বক্তব্য হচ্ছে যোগ্যতা নিয়ে না, বক্তব্যটা হচ্ছে মত প্রকাশ নিয়ে, অর্থাৎ পছন্দের প্রার্থীকে ভোটটা দিয়ে। আচ্ছা, আমি এখন নির্বাচনটা শুধু আনুষ্ঠানিকতায় কিন্তু পরিণত হয়েছে। আচ্ছা মুস্তাফিজুর বাবু, একটু বলবেন কি, মানে আমরা যে বিশৃঙ্খলার কথা যেটা একটু আগে ইলিয়াস খান বললেন, সেটা তারা বলছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তা আমরা তো দল কর্তৃক মনোনীত সংসদ সদস্য, দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জি। দলের বিরুদ্ধে সব ক্ষেত্রে ভোট দেওয়ার সুযোগ আমার আছে কিনা, থাকা উচিত কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। জি। আমি মনে করি যে দলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, সব ক্ষেত্রে এই সুযোগ তো আমার থাকা উচিত না। আর রাষ্ট্রপতি নির্বাচনে দলের একাধিক প্রার্থী কেন থাকবে? সংসদ নির্বাচন আমরা করি, 300 আসনের দল 300 জনকেই মনোনীত করেন। দল তো একটা আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেন না। জি। ধানের শীষের প্রার্থী থাকে 300 আসনে 300 জন, এনসিপির প্রার্থী থাকে 300 আসনে 300 জন, জামাতের প্রার্থী থাকে 300 আসনে 300 জন, 301 জন না, 302 জনও না। তো ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দল কর্তৃক মনোনীত একজনই হবেন। না, সেটা ঠিক আছে, একজনই কিন্তু হবেন। উনি যেটা বলছেন, সালাত হোসেন যেটা বলছেন যে দল একজনকে মনোনীত করবে। হ্যাঁ, এখন হচ্ছে যে সংসদ সদস্য হিসাবে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ আমার থাকবে কি থাকবে না, এই প্রশ্ন নিয়ে উত্থাপন করছেন। আমি মনে করি এই সুযোগটা আমার থাকা উচিত না। আচ্ছা। বাট জুলাই সনদে আপনার বিএনপি অনেক প্রশ্নে বিএনপি একমত হয়েছে যে আপনার অনেক ইস্যুতে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, অনেক ইস্যুতে দল উত্থাপিত নানা বিলের বিরুদ্ধে দলীয় সংসদ সদস্যরা তারা ভিন্ন মত প্রকাশ করবার সুযোগ পাবেন। কিন্তু কত ক্ষেত্রে এই সুযোগ তাদের থাকবে না। যেমন দলের বিরুদ্ধে অনাস্থা আনবার সুযোগ থাকবে না। জি। যেমন আপনার দলের ভিতরে অনাস্থার সুযোগ থাকবে না, এটা কি 70 মধ্যে পড়ে যায়? অর্থ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা। যেমন জরুরি অবস্থা বিবেচনায় কোনো বিল যদি আনা হয়, কোনো সিদ্ধান্ত যদি সংসদে উত্থাপন করা হয় সরকারি দলের পক্ষ থেকে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় এমপিদের ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এর বাইরে অন্যান্য বিল, অন্যান্য আইন, অন্যান্য সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু দলীয় এমপিদেরও মতামত ব্যক্ত করার, ভোট দেওয়ার সুযোগ থাকবে। সেটা জুলাই সনদে সেই ইস্যুতে কিন্তু বিএনপি একমত হয়েছে আর কি। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। একদম। সালাত হোসেন, আপনি পরিষ্কার হয়েছেন নিশ্চয়ই? না, এটা তো আসলে পরিষ্কার হওয়ার বিষয় না। আমি আমার মতামতটা দিয়েছি। আমি আপনাকে আবারও বলি, 70 অনুচ্ছেদের ক্ষেত্রে সংস্কারের পক্ষে কিন্তু বিএনপিও, বা 70 অনুচ্ছেদে সংস্কার করতে হবে, এটা বিএনপিও মতামত রেখেছে। এখানে যে বিশৃঙ্খলার কথা বলা হয়, বিশৃঙ্খলাটা যদি তখন হবে যদি আপনি অনাস্থা প্রস্তাব দিতে পারেন দলের বিরুদ্ধে, তো সেটা কিন্তু এমবার্গো দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আপনি দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিতে পারবেন না, আপনি অর্থ বিলের দলের পক্ষে অবস্থান নিতে হবে। এই দুটো ক্ষেত্র ছাড়া
অন্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন মতামত দিতে পারবেন। এতে করে যেটা হবে, সরকারের স্থিতিশীলতা এবং আপনার সংসদ সদস্যদের স্বাধীন মতামত দুটোই কিন্তু নিশ্চিত হবে। আমরা সেটা কথা বলেছি। রাষ্ট্রপতি নির্বাচনে আমার তো পছন্দ হতেই পারে, আমি তো ইন্ডিপেন্ডেন্টের সিদ্ধান্ত নিতে চাইতে পারি। তো আপনি যদি আমাকে সেই সুযোগটা না দেন, তাহলে তো এই নির্বাচনটাই অর্থহীন বিষয় পরিণত হয় বা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়। আমরা সেটার কথা বলছি। বুঝতে পারছি। আমি আলাপটা শেষ করব জনাব ইলিয়াস খান। যদি সামনে রাষ্ট্রপতি নির্বাচনে ধরেন প্রার্থী দুইজন, জি, একজন বিএনপি দলীয় প্রার্থী, আরেকজন হচ্ছে 11 দলীয় জোটের প্রার্থী। তার মানে কি আমার ওই রাইটটা থাকা উচিত যে আমি বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে 11 দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেব, সেই রাইটটাই কি আমার থাকা উচিত? সরওয়ার তুষার, শুনতে পাচ্ছেন প্রশ্নটা? যে প্রশ্ন শুনতে পেরেছি, হ্যাঁ অবশ্যই থাকা উচিত। আপনি দেবেন কিনা সেটা তো আপনার ব্যাপার। অর্থাৎ বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছেন, এখন বিএনপির সংসদ সদস্যরা যদি মনে করেন যে না, তার দলের যিনি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী তাকেই ভোট দেবো, তাহলে তো অসুবিধা নাই। কিন্তু এটা পলিটিক্যাল ডিসিপ্লিন থাকবে সরওয়ার তুষার, এবং তিনি তো এমপি হয়েছেন একদম সরাসরি দলের ভোটে, দলের যারা সমর্থক বা কর্মী, নেতা কর্মী তাদের ভোটে। তিনি সেখানে অন্য জায়গায় গিয়ে কিভাবে ভোট দেন? হোয়াট ডু থিংক? আমার আপনি অন্য বিষয়েও তো ভোট দিতে, মানে 70 অনুচ্ছেদে যে সংস্কারের কথাটা হচ্ছে, আপনি অন্য যে কোনো ইস্যুতেও তো দলের বিরুদ্ধে যেতে পারবেন, শুধু স্পেসিফিক দুটো বিষয়ের বাদে। ফলে এই মানে পথটা খোলা থাকলে রাষ্ট্রপতি নির্বাচনটা অর্থবহ হবে, আদারওয়াইজ এটা তো জাস্ট একটা আনুষ্ঠানিকতা হবে। এই আলাপটা এখানেই শেষ করে দেখা যাক 20 আগস্ট। এই প্রশ্নে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই, যদি পারতাম আমরা সবাই মিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঐক্যমত্যের ভিত্তিতে একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে, তখন আমাদের একটা ঐক্যমত্য কমিশন করতে হবে আর কি। যদি পারতাম, হ্যাঁ, আমরা যদি এমন হতো। আমরা এই জায়গাটায় রাখি আপাতত। এবং আরেকটা বিষয় নিয়ে একটু স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে সরওয়ার তুষার, সেটা হচ্ছে নাহিদ ইসলামের একটা বক্তব্য, হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। আমি এটা নিয়ে একটু পরে আসবো। তার আগে জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা ভারতে বসে কথা বলেছেন, সেই বক্তব্যের আজকে প্রায় 3 দিন পার হয়ে যাওয়ার পর সোমবার দিবাগত রাত 1:05 চিফ হুইপ বিরোধী দলীয় নাহিদ ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিলেন ভারতের এই সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে। এর আগে যতটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিপরীতে সোচ্চার ছিল বিরোধী দল, এই ইস্যুতে শেখ হাসিনার বক্তব্যের ইস্যুতে কি ততটা সোচ্চার ছিল, নাকি কেবল একটা ফেসবুক স্ট্যাটাস এবং একটা প্রেস রিলিজ দিয়েই শেষ করলো বিরোধী দল? দেখুন, আমার মনে হয় যে আমরা যতটা স্পষ্টভাবে এই ইস্যুতে ধারাবাহিকভাবে কথা বলেছি, এটা অন্য কেউ বলে নাই। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে তাকে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে ভারতের সাথে আমাদের, তার আওতায় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। ফলে আমরা তো বিভিন্ন ভাবে কথা বলি, আমরা কখনো প্রেস রিলিজ দিতে পারি, আমরা কখনো বিভিন্ন সমাবেশে কথা বলতে পারি, সংসদ থাকলে সংসদে কথা বলতে পারি, কিংবা অফিসিয়াল যে ফেসবুক পেজ, এটাও অনেক সময় আনুষ্ঠানিক বক্তব্য জানানোর একটা পথ, সেখানেও বলতে পারি। মূল কথাটা হচ্ছে যে আমাদের অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কথাটা যেটা আপনি যে কোটেশনটা ব্যবহার করলেন, এটাই বক্তব্য যে শেখ হাসিনা এখন যদি বাংলাদেশ, তো দীনেশ ত্রিবেদীকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে, তো আমরা মনে করি যে আমাদের যিনি এখানে মানবতা বিরোধী অপরাধ করে গেছেন এবং তাকে এভাবে শেল্টার দিয়ে এই সহায়ক পরিবেশটা হবে না। কারণ এটা ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতেরই আয়োজনে তারা একটা সম্প্রতি একটা সংবাদ সম্মেলন করেছে। ভারত যতই অস্বীকার করুক, এটাই বাস্তবতা। তাহলে এরকম একটা বাস্তবতায় এবং তার এই বক্তব্যের পরে বাংলাদেশে শেখ হাসিনার যারা সফট অ্যাসেট রয়ে গেছেন, তাদের দলীয় যে ক্যাডাররা রয়ে গেছে, তারা কিন্তু এক ধরনের আশকারা পায় দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সেটার দায়িত্ব ভারতকে নিতে হবে। ফলে আমি মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে যে বক্তব্যটা এসেছে যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগটা ভারতকেই নিতে হবে, এটা আমাদের কারণে সম্পর্কটা নষ্ট হয় না। তারা ধরুন তারা সেই উদ্যোগটা নিচ্ছে, কিন্তু এখানে নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া সেটা সম্ভব হবে না। মানে বিষয়টা আমি আপনার কাছে এভাবে জানতে চাই যে ব্রিক্স ইস্যুতে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত হয়তো বাংলাদেশের ফরেন পলিসিটা বুঝতে পেরেছে সবার আগে বাংলাদেশ, সেই স্ট্র্যাটেজি মেনে তারা হয়তো বাংলাদেশের সঙ্গে এখন ডিল করতে চাইছে। কিন্তু আলোচনার টেবিলে তিস্তা বলুন, ওসমান হাদি হত্যাকারী ফেরত দেওয়ার কথা বলুন, শেখ হাসিনার ফেরত দেওয়ার কথা বলুন, এগুলো রয়েছে। এখন আমরা একটা করতে গিয়ে আরেকটা বন্ধ রাখবো, ব্যাপারটা কিরকম? না,
না বন্ধ রাখার বিষয় না, কিন্তু আপনি যদি যিনি আমার দেশে মানে অস্থিতিশীলতার কারণ তাকে যদি প্রকাশ্যে আশ্রয় দেন, কারণ ভারত এটা কিন্তু অফিসিয়ালি স্বীকার করেছে যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তো সেখান থেকে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য দেওয়া, প্রেস কনফারেন্স করা, এগুলো তো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। জি। তো তাকে যদি আপনি সেটা করতে দেন তাহলে তো অবশ্যই আমাদের সাথে আপনার সম্পর্কটা স্বাভাবিক হবে না, তখন একটা দূরত্ব থাকবে। আপনি কি তো সেটাই স্বাভাবিক আমরা সম্পর্ক বলতে গিয়েছি। শব্দটা একটু ব্যাখ্যা দেবেন? মানে স্বাভাবিক সম্পর্ক আর অস্বাভাবিক সম্পর্ক মানে কোন জায়গাটাতে গিয়ে ডিফারটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে? স্বাভাবিক সম্পর্ক কথাটার মানে তো খুব মানে সহজ, যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সমান মর্যাদা ভিত্তিক সম্পর্ক। কিন্তু আপনি যদি আমাদের এখানে পুশিং করতে থাকেন, যদি আপনি সীমান্তে শুট এট সাইড পলিসি অবলম্বন করেন, যদি আপনি মানবতা বিরোধী অপরাধের আমি আরেকটু স্পষ্ট হই, ধরুন সম্পর্ক কূটনৈতিক আছে, সম্পর্ক বাণিজ্যিক আছে, নানা কিছু দিক আছে। এখন স্বাভাবিক সম্পর্ক উদ্যোগ গ্রহণযোগ্য নয়, এর অর্থ হচ্ছে আমরা কোন কোন ডিলগুলো ভারতের সাথে করব না সেগুলো নিয়ে কি আলাপ করব, নাকি কূটনৈতিকভাবে শুধু? যেমন ধরুন এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, জি। এটা থাকবে, এটা নিয়ে আমাদের বক্তব্য না। কিন্তু এই যে প্রধানমন্ত্রীকে তারা ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন, এবং প্রথমে যখন তারা আমন্ত্রণ জানালেন তখন কিন্তু তাকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানান নাই। সাংবাদিকরা এই প্রশ্ন করার পরে জি। এখন তারা বলছেন যে তারা আসলে দুটি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তো জি। এরকম গুরুতর রাষ্ট্রনৈতিক বিষয়ে, পররাষ্ট্রনৈতিক বিষয়ে আমাদের সম্পর্কটা কেমন থাকবে সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে আসলে কি করতে চান। আপনাকে মানে ভারতকে আমরা এটা বারবার বলেছি যে শেখ হাসিনা এবং দালাই লামা না, শেখ হাসিনাকে আপনারা দালাই লামার মতো ব্যবহার করতেও পারবেন না, কারণ তিনি একজন মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত এবং সারা পৃথিবীতে তার ইমেজ অত্যন্ত খারাপ। ফলে ভারত যদি তাকে নিয়ে বাংলাদেশের সাথে এক ধরনের বার্গেইন করতে চায়, কিংবা তাকে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে কাজ করে, তখন তো সম্পর্ক স্বাভাবিক এটা হবে না, এটা খুবই স্বাভাবিক। বুঝতে কিন্তু পারছি। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চাই, জি। আমরা চাই যে দুই রাষ্ট্রের মধ্যে, যেহেতু এটা প্রতিবেশী সুলভ রাষ্ট্র, এবং জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক থাকুক, এবং সেজন্য যিনি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করাটাই হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করার একমাত্র পথ। জনাব ইলিয়াস খান, একটু বলবেন, মানে সরওয়াত হোসেন স্পষ্ট করে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে বিবেচনা করবেন তিনি দেশটিতে সফর করবেন কি করবেন না, সেটা পরের আলাপ। কিন্তু মুশকিল হচ্ছে স্বাভাবিক সম্পর্ক গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুর একটা সমাধান হয়। কি বলবেন, আমরা কি একটা ইস্যু জন্য স্বাভাবিক আমি আশা করতে চাই সম্পর্ক সেদিকে এগোচ্ছে, কারণ আপনি দেখবেন যে ভারতের যিনি এখানে হাই কমিশনার, হ্যাঁ দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু দুদিনের মধ্যে প্রথম শেষ দিন দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে তিনি কিন্তু নয়াদিল্লি গিয়েছেন, এবং সেখানে গিয়ে আজকে গণমাধ্যমে এসেছে যে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একই সময় আপনি দেখবেন যে ভারতের যিনি গোয়েন্দা সংস্থার সেটির যিনি প্রধান, তিনি কিন্তু বাংলাদেশ ঘুরে গেছেন। তো ভিতরে একটা কিছু হচ্ছে মনে হয়, কারণ ভারত, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী, এবং আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন, কিন্তু প্রতিবেশী কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি যেমন পারবেন না, ভারত পারবে না। সুতরাং দুই দেশ আমরা প্রতিবেশী চেঞ্জ করতে চাই না, কিন্তু প্রতিবেশী দৃষ্টিভঙ্গিটা কি চেঞ্জ করতে পারি? নিঃসন্দেহে সেটি করতে হবে, কারণ ভারত যদি ভাবে যে আমরা বড় রাষ্ট্র, আমরা বড় ভাই সুলভ আচরণ করব, এবং ইতিপূর্বে তারা করেছে। আপনি দেখুন যে আমি খুব দুর্ভাগ্যজনকভাবে ভারতের সঙ্গে প্রতিবেশী তার একটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক নেই। আপনি দেখুন যে আমরা জানি যে পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র ভারতের, তিনবার যুদ্ধ করেছে। তারপর ধরুন চীনের সাথে সম্পর্ক ভালো না, প্রায় মাঝে মাঝে দু একবার সীমান্তে। নেপাল, মালদ্বীপ কারোর সাথেই ভালো নয়, শ্রীলঙ্কার সাথেও এখনো ভালো নয়। মালদ্বীপ ছোট্ট একটা দেশে, আপনাদের অফিসের চারপাশে যত লোক ঘোরে প্রতিদিন, তার চেয়ে কম লোক, 5 লাখের মতো লোক, সেই ছোট্ট দেশের সঙ্গে সম্পর্ক। শুধু একমাত্র বাংলাদেশের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে, বাংলাদেশ সাধারণ মানুষের সঙ্গে না, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ভারতেরও উপলব্ধি হওয়ার উচিত, ভারত সুপার পাওয়ার হতে চায়, সাউথ এশিয়া তারা বড় ভাই হতে চায়, বা ভালো একটি প্রভাবশালী একটি দেশ হতে চায়, তাহলে কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করতে। আমাদের কিন্তু মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে কিন্তু কিউবা টিকে আছে বহুদিন ধরে। কিউবার যিনি বিপ্লবের যিনি নায়ক ছিলেন, তাকে মারার অনেক ষড়যন্ত্র করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু পারেনি। ভারতও যদি ভাবে বাংলাদেশের মানুষ কম, বাংলাদেশকে আমি চারদিক ঘিরে রেখেছি, এই প্রজন্ম যে ভারত বিরোধী মনোভাব, এটা কিন্তু স্পষ্ট হয়েছে, এবং এর যথেষ্ট কারণ আছে। আপনি দেখবেন যে বিশেষ করে এই শেষ কারণটি, যেখানে অসংখ্য মানুষ মারলো, গুম করলো, হত্যা করলো, আহত করলো,
তাকে ভারত আশ্রয় দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ কোনোভাবেই মানতে পারে না। সুতরাং না, এটা ঠিক আছে, বাংলাদেশের মানুষ মানতে পারবে না, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে একটা শাস্তি নিশ্চিত হবে। এবং আরো আপনি দেখুন কিন্তু যে হ্যাঁ, এই যে সীমান্তটি রয়েছে পৃথিবীর, এই যেমন ভারত পাকিস্তান একটু আগে বললাম চিরবৈরী রাষ্ট্র, আপনি শুনবেন যে সেখানে প্রতিদিন মানুষ মারা হয়, মাঝে মাঝে কিছু বছর পরে পরে তারা যুদ্ধ করে, কিন্তু প্রতিদিন মানুষ এটা আমাদের ফরেন পলিসি একটা দুর্বলতা ছিল, এখন বোধহয় সেটা ঠিক হয়ে যাবে যেহেতু বাংলাদেশ চোখে চোখে কথা বলতে পারছে। মোস্তাফিজুর রহমান বাবুল, একটা বিষয় একটু বলবেন, মানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই ধরুন, ভারত এতদিন যেই দৃষ্টিতে বাংলাদেশকে দেখতো তারা বুঝে গেছে সেই দৃষ্টিতে দেখার সুযোগ তাদের নেই, কিন্তু মুশকিল হচ্ছে তাদের যে ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন ঘটাতে তো হবে। আমরা যদি এখনই বলে দিই যে ভারতের যা করছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং বাংলাদেশ উদ্বিগ্ন, সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সম্পর্কর ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতে হবে, একটু হার্ড টক করা, কূটনৈতিক আলোচনাগুলোর পথে বাধা তৈরি করে কিনা। ভারতকে ঠিক করতে হবে যে ওরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায় কিনা। আমরা বাংলাদেশে, আমরা সবার আগে বাংলাদেশ, এই অবস্থানের থেকে আমরা ভারতের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করতে চাই। কারণ ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায়, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, নাকি ভারত শেখ হাসিনাকে নিয়েই চলতে চায়, আওয়ামী লীগকে নিয়েই চলতে চায়। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড করবার, রাজনৈতিক বক্তব্য প্রচার করবার সুযোগ দিবে কি দিবে না, দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, এটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারতের মাটিতে বসে আপনার বাংলাদেশ থেকে বিতাড়িত খুনিরা, সন্ত্রাসীরা, দুর্নীতিবাজরা, তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, আমাদের স্থিতিশীলতার বিরুদ্ধে তারা কর্মকাণ্ড অপতৎপরতা চালাবার সুযোগ পাবে কি পাবে না, এটা ভারত এই সিদ্ধান্ত নিতে হবে সেটা বুঝতে পারছি ভারতকে, কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে যদি তারা কালক্ষেপণ করে, লম্বা সময় পার করে, আমরা আসলে সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নেব ওই সময়টুকুর জন্য? এই প্রশ্নের ফয়সালা তো ভারতকেই করতে হবে। আচ্ছা, এবং এই প্রশ্নের ফয়সালা করা ছাড়া ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে সীমান্তে ওরা আপনার নির্বিচারে আপনার হত্যাকাণ্ড বন্ধ করবে কিনা, ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ওরা আমাদের পানি সহ আমাদের ন্যায্য হিস্সা ওরা দিবে কিনা। ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ যেটা স্বাধীন দেশ, সেটা সার্বভৌম দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের প্রতি ওরা সম্মান দেখাবে কিনা। আমরা তো বাংলাদেশ, আমরা কারো আপনার তাবেদার হয়তো আমরা, তার মানে আপনার কথা শুনে যেটা বোঝা গেল যে থাকবো না, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার দায়িত্বটা ভারতকে নিতে হবে। বাংলাদেশ এই বার্তাটা দিয়ে দিয়েছে। আমি একটু সরাত তুষার আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন মাননীয় সংসদ সদস্যের বক্তব্য এবং আপনার কাছে এই তথ্যটাও নিশ্চয় আছে যে আমাদের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি আজকে বলেছেন, আজকে মানে যে দিনটা আমরা ফেলেলাম সোমবার, 17 বছরে যেভাবে ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্ক তৈরি করেছিল ভারত, সেটার সুযোগ নেই। ভারতের সাথে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, 17 বছরের ধারায় নয়। এবং অনেক ধরনের বক্তব্য সরাসরি বাংলাদেশ বলছে সম্পর্ক উন্নয়নের দায়িত্বটা ভারতকে নিতে হবে এবং বাংলাদেশকে আসলে ক্লায়েন্ট স্টেট হিসেবে ভাবার কোনো সুযোগ নাই। এত কিছুর পরেও নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কোনো প্রতিবাদই করেননি, কিন্তু আমরা দেখতে পেলাম খুব শক্তিশালী একটা প্রেস রিলিজও দিয়েছে। সরকারের যে বক্তব্য তাতে কি আপনারা কিছুটা আশাবাদী হচ্ছেন নাকি এখনো আক্ষেপ রয়েছে, অভিযোগ রয়েছে? অবশ্যই এখানে অগ্রগতি আছে। মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যেভাবে বলতো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতবর্ষের সরকারকে বাংলাদেশের সরকার টিকিয়ে রাখতে হবে, যেগুলো আমরা আগে দেখতাম
মনে হতো যে তারা আসলে ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সুরে কথা বলতেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তো আমরা অনেকটা সরে এসেছি, এটা অবশ্যই, এটা স্বীকার করতে হবে। এবং একটা দৃশ্যমান পরিবর্তনও আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক অ্যাপ্রোচে। কিন্তু আমরা মনে করি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের, যেহেতু এখানে আমরা অন দ্য রাইট ট্র্যাক, আমরা রাইট ট্র্যাকে এই কারণে যে এই যে সম্পর্ক তথাকথিত অস্বাভাবিক এটার কথা বলা হচ্ছে, এর জন্য তো আমরা দায়ী না। মানে আমরা এমন কিছু করি নাই যে কারণে সম্পর্ক অস্বাভাবিক হয়েছে। আমাদের দেশে একটা ফ্যাসিস্ট ডিক্টেটর ছিল, আমরা তার পতন ঘটিয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে পতন ঘটিয়েছি। ভারত যদি এটা মেনে নিতে না পারে সেটা ভারতের সমস্যা। কাজেই এই ফ্রেমের মধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অ্যাক্টিভ দেখতে চাই, এবং প্রেস রিলিজ তারা দিয়েছে খুবই ভালো, কিন্তু আরো অ্যাক্টিভলি যে যত ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চালানো দরকার এই ফলেন ফ্যাসিস্টকে, মানবতা বিরোধী অপরাধের আসামিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য, সেটা তাদেরকে করতে হবে। আমরা সেটার কথাই মনে করিয়ে দিয়েছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি প্রায় 2-3 দিন পরে এখন আনুষ্ঠানিকভাবে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যাতে আসলে শেখ হাসিনার ইস্যুতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিশাল মানে দুর্বলতার কথাই তিনি তুলে ধরেছেন। তার ভিতরে তিনি বলেছেন, দুঃখজনকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব সম্পন্ন করেছে। বাংলাদেশ তো তাদের কথা খুব স্পষ্ট করে বলছে, আর কি করা যেতে পারতো? নাহিদ ইসলামকে এই প্রশ্নটা আবার করতে ইচ্ছে করে জি। এমনকি যুদ্ধ বাঁধিয়ে দেবে ঢাকা দিল্লির সঙ্গে, তারা কি সেটা প্রত্যাশা করে? আর কি করা ছিল? তার দিক থেকে একটা কথা তিনি বলছিলেন যে আমরা দীনেশ ত্রিবেদীকে এনে কেন সরকার কড়া ভাষায় কোনো প্রতিবাদ জানালো না, এটা নাহিদ ইসলামের বক্তব্য ছিল। প্রতিবাদ তো জানিয়েছে। দীনেশ ত্রিবেদীর চেয়ে যে বিবৃতিটি দিয়েছে, এটা বিরাট বিষয়, এবং বিবৃতির ভাষাগুলো নিশ্চয়ই আপনি ফলো করছেন, বা নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখছেন তারাও ফলো করেছেন। এরকম ভাষার বিবৃতি ঢাকা কখনো দেয়নি। আমরা দীর্ঘদিন দেখেছি দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু চোখে চোখ রেখে কথা বলছে। এবং এই প্রসঙ্গে বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন যা রক্ত ধারণ করছেন, জনাব তারেক রহমান, তিনিও কিন্তু দিল্লির চোখে চোখ রেখে কথা বলেছিলেন। তারপরে দিক নিয়ে অনেক কিছু আছে আমরা জানি, জনাব তারেক রহমান কিন্তু সেই পলিসি ফলো করছেন। এবং দেখেন যে প্রথম বেঞ্চ থেকে তাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়নি, সেটাই কিন্তু সবাই নোটিস করেছে এবং মানুষ জেনেছে। এগুলো তো বিশাল ব্যাপার। এখন আশা করতে চাই, ভারতের সাথে আমরা কোনো বৈরিতে চাই না, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে কী ধরনের সময়। ভারত যদি সে আগের ট্রেন্ডে থাকে যে আমরা একটা পুতুল সরকার বসিয়ে রাখলাম, যা বলবো, এবং নিজে বলে যে আমাদের ভারতকে যা দিয়েছে ভারত কোনোদিন ভুলবে না, আমার খুব জানতে ইচ্ছে করে কি কি দিয়েছেন। কিছু বিষয় তো জানি, এর বাইরে আর কিছু দিয়েছেন। সেই সময় তো আসলে আমরা পার করে এসেছি, এখন নতুন অনেক ধরনের স্বপ্ন আমরা দেখছি। ছোট করে সরোয়ার তুষার 1 মিনিটের মধ্যে একটু বলবেন, এনসিপি বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল একটা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। এখন কেউ যদি বলে যে এনসিপিও তাদের দিক থেকে একটা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে, বিষয়টা আসলে ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? এনসিপি আর কি করতে পারে, আর কি করেছে আসলে? না, এনসিপি তো এই মুহূর্তে বাংলাদেশের সরকারে নাই। যারা সরকারে আছে, বিরোধী দল হিসেবে তো দায়িত্ব আছে। জি, বলছি, মানে আমাদের কাজ হচ্ছে সরকারকে, যেখানে সরকার সঠিক পথে আছে সেখানে তাকে সহযোগিতা করা, যেহেতু এটা একটা নির্বাচিত সরকার, এবং যেখানে সরকার ভুল করছে কিংবা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে, সেখানে তাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া, সমালোচনা করা, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু সরকারের শুধুমাত্র বিবৃতি দেওয়ার বাইরেও অনেক ধরনের কাজ আছে। যেমন দীনেশ ত্রিবেদী সাহেবকে সরকার চাইলে তলব করতে পারতো এই প্রেস কনফারেন্সের পরে, যদিও তারা একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতি ভাষাটা যথেষ্ট করা, এটা স্বীকার করা ভালো। কিন্তু এর বাইরেও আবার এটাও কথিত আছে যে তারা এটা অফিসিয়ালি এই চিঠিটা পাঠিয়েছে কিনা দিল্লির কাছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে শুধু কি আপনি আপনার সোশ্যাল মিডিয়া পেজে এই বিবৃতিটা তুলে দিয়েছেন, নাকি এটা আনুষ্ঠানিক চ্যানেলে হস্তান্তর করেছেন, এই প্রশ্নটা উঠেছে। এটা তো অনেক বিবৃতি দিয়ে অনেক জটিল একটা প্রশ্ন, যদি এটা সত্যি উঠে থাকে। আমি এটা জেনেই আলাপটা শেষ করব। মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চিঠিটা ভারতের কাছে পৌঁছেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা দিল, নাকি সেটা শুধুমাত্র ফেসবুকেই পোস্ট করা হলো, যে প্রশ্নটা আসলে সরোয়ার তুষারের দিক থেকে এলো? না, ভারতের শেখ হাসিনার ওই প্রেস কনফারেন্সের আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল, এবং তলব করে প্রতিবাদ জানিয়েছে, এবং এই সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার পর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব স্পষ্টত, খুব কড়া ভাষায় এই কর্মকাণ্ডের
আপনার বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে, বাংলাদেশে অবস্থান জানানো হয়েছে, আপনার স্টেটমেন্ট করা হয়েছে এবং সেই স্টেটমেন্ট কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। আচ্ছা। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎকার ভারতীয় হাইকমিশনারের, সেই সাক্ষাৎকারেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ইস্যুটা সামনে আনা হয়েছে এবং ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এইসব বাংলাদেশ বিরোধী যে অপতৎপরতা তা বন্ধে ভারতীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। কাজে এইসব ইস্যুতে বর্তমান সরকারের জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কিন্তু কোনো নমনীয় কোনো অবস্থান, নমনীয় কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। বরঞ্চ অবস্থানটা খুবই পরিষ্কার, খুবই স্পষ্ট, খুবই দৃঢ়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সামনের দিনে দেখা যাক দুই দেশের সম্পর্কটা আসলে কেমন হয়। এরপর যে জনাব ইলিয়াস খান, আন্তর্জাতিক অঙ্গলে সবচেয়ে বড় খবর হচ্ছে মানবতা বিরোধী অপরাধে বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। এখন সিরিয়ার রাজপথে পতাকা হাতে অনেকে উল্লাস করতে আমরা দেখেছি, একটু আগে আমরা প্রতিবেদনে সেটা প্রচার করেছি। অনেকে দায় মুক্তি শব্দটা প্রয়োগ করছেন, অনেকে নতুন সিরিয়ার কথা বলছেন। আরব বসন্ত সফল হলো এরকম স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। মুশকিল হলো মৃত্যুদণ্ড কি কাগজে কলমে থাকবে নাকি বাশার আল আসাদকে মস্কো থেকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এখন যিনি ক্ষমতায় আছেন সিরিয়া, যার নেতৃত্বে কি বলে যে আবার ইসলামপন্থী নেতা আহমেদ আল শারার, বাশার সাহেব তো ইসলাম বিরোধী ছিলেন না, তিনিও তো ইসলামপন্থী। মানে টাইটেলটা এরকম দেওয়া হচ্ছে ইসলামপন্থী নেতা, তবে ওনাকে কট্টরপন্থী বলা হতো। এটাকে কিন্তু বলা হচ্ছে যে মোসাদের কি বলবো ইসরায়েলের সহায়তা তিনি ক্ষমতা দখল করেছেন। আপনি দেখবেন যে এদিকে হুথি, ইরান, সিরিয়া, এই যে শিয়া অধ্যুষিত দেশগুলো বা শিয়া অধ্যুষিত এলাকাগুলো, এটি একটা বড় শক্তি ছিল। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য কিন্তু কিছু তাবেদার রাষ্ট্র আছে যারা আমেরিকার সাহায্য ছাড়া টিকতে পারে, যদিও সেটি ভুল প্রমাণিত হয়েছে। আমেরিকা তাদেরকে একটা কি বলে বেস টেস্ট করে এমন একটি ধারণা দিয়েছিল যে আমার শক্তি দিয়ে তোমরা টিকে থাকবে। ইরান যুদ্ধ কিন্তু সেটি মিথ্যা প্রমাণ করেছে, তারা কিন্তু নিজেদের সেভ করতে পারে না। এবং ওয়েস্টার্ন মিডিয়ার কারণে আমরা অনেক প্রকৃত সত্য কিন্তু জানতে পারিনি। সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে ইরান বিভিন্ন জায়গায়, তাদের বেস সহ বিভিন্ন জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সব কিন্তু ওয়েস্টার্ন মিডিয়ায় আসে নাই। সুতরাং আপনি যেটা বলেছেন, হ্যাঁ একটি পক্ষ খুব উল্লাস করছে, তিনিও মানুষ মেরেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। বাট এই সঙ্গে এই বিবেচনাটা আমাদের রাখতে হবে। যেমন সিরিয়াকে আগে একটা প্রতিবাদী দেশ হিসেবে দেখতে হতো, যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় শক্তি ছিল, এরকম ধারণা করা হতো। বাট এখন কিন্তু সেটি আর কেউ বলে না। যেমন মধ্যপ্রাচ্য বা আমাদের কি বলে যে এশিয়ার মধ্যে ইরান যে আছে, ইরান কিন্তু একটি বড় শক্তি, সব মানুষ জানে। সুতরাং একপাক্ষিক বলার সুযোগ কম, কারণ যে একদম তিনি যে মানবতা বিরোধী অপরাধ, যেভাবে বিশ্ব গণমাধ্যম এইটা ফলো করে বলছে মানবতা বিরোধী অপরাধে স্বৈরশাসক বাশার আল আসাদের মৃত্যুদণ্ড, তার মানে আপনি বলতে যাচ্ছেন আসলে পক্ষ বিপক্ষ নানা কিছু এখানে থাকতে পারে। সিরিয়ার ব্যাপারটা একদম আলাদা। এটা কিন্তু আমাদের এখানের সঙ্গে মিলবে না। আমাদের যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সঙ্গে কিন্তু বাশার আল আসাদের এটা মার্কিন ষড়যন্ত্র ছিল একদম। আমি একটু অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিনকে যুক্ত করি, আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক, বরাবরই তিনি খুব চমৎকার বিশ্লেষণ করেন, এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, আমন্ত্রণ আপনাকে, কৃতজ্ঞতা আপনি সময়টা দিচ্ছেন। বলে রাখা প্রয়োজন আমার সঙ্গে ঠিক স্টুডিওতে এই মুহূর্তে আছেন বিএনপি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আমার সঙ্গে আছেন, এবং তারাও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইবেন। আমি আপনার কাছে দুটো বিষয় একটু জেনে নিতে চাই। প্রথমত, বাশার আল আসাদের যে মৃত্যুদণ্ড, ঠিক এই সময়টাতে এসেই কেন এই মৃত্যুদণ্ডের ঘোষণাটা আসবে? মানে যে পর্যায়ে আসলে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধটা রয়েছে, যেই জায়গাটাতে আসলে মক্কা জোট তৈরি হচ্ছে, মানে মক্কা চুক্তি তৈরি হচ্ছে, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এক হচ্ছে, আর অনেকগুলো দেশ হয়তো সেখানে যুক্ত হবে, এরকম প্রেক্ষাপটকে মাথায় রেখেই বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের খবরটা প্রকাশ হলো, নাকি এটা আসলে ব্যাটে বলে কাকতালীয় হয়ে গেল আর কি? ধন্যবাদ। আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের যে রাজনীতি এবং সেটার যে ক্রম পরিবর্তন, আমরা যদি এটা অন্তত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে প্রভাব বৃদ্ধির যে প্রক্রিয়া
এবং সেই 9/11-এর ঘটনার পর থেকে এখন পর্যন্ত, সেগুলোকে যদি আমরা একটা সংযোগ তৈরি করি, আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই প্রভাব বিস্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে সবসময়। এবং এই যে সিরিয়াতে তারা নানানভাবে চেষ্টা করেছে বাশার আল আসাদকে তারা সরানোর জন্য, সেক্ষেত্রে তারা এই যে তার প্রক্রিয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ যখন বাশার আল আসাদ যখন এখান থেকে পালিয়ে গেলেন, তার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বলা যায় হয় যে মতপুষ্ট যে বর্তমান যে সরকার আছে, তারা এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করেছে। এটার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দেওয়া যে তার যে চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা তারা পূরণ করছে। এবং তারা, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসির ক্ষেত্রে সেখানে সিরিয়াকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের সরকারের প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট করেছে, এই যে একটা পরিবর্তন, এটা আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাবটা সুস্পষ্ট করে সেখানে তাদের যে স্বার্থ, সেটা ওই সরকার, বর্তমান যে সরকার আছে সেটাকে তারা এটাকে আপহোল্ড করছে। এর মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন এই সময় কেন করা হলো, এটা হলো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক প্রভাবের যে প্রচেষ্টা, সেটার একটা বহিঃপ্রকাশ। এবং আমরা দেখছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোনো এই সরকার সেই ব্যাপারে খুব সচেতন। এবং বাশার আল আসাদের মৃত্যুর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে একটা যারা যে ধরনের প্রতিক্রিয়া এবং নানানভাবে শক্ত অবস্থান দেখাচ্ছে যে দেশগুলো, ইনক্লুডিং ইরান, এই ধরনের একটা আমি মনে করি যে প্রচন্ড হুমকি থাকে যে দিন শেষে এই ধরনের পরিণতির কি হতে পারে সেটা। আর আমরা জানি যে এর আগে সাদ্দাম হোসেনের মৃত্যু থেকে শুরু করে আমরা দেখেছি লিবিয়ার গাদ্দাফির ওনার যে মৃত্যু, এইভাবে একের পর এক উদাহরণ আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যে এটা আছে। এবং এটার একটা, যেহেতু আসাদ পালিয়ে গেছে, তাদের হাতে নেই, সেই প্রক্রিয়ার একটা তারা একটা জানিয়ে রাখলো, যার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাকে বা তার যে এলাই বা যেভাবে হোক তাকে অ্যারেস্ট করতে পারলে অথবা তার মৃত্যুদণ্ড ঘোষণার মধ্যে দিয়ে এটা একটা বার্তা দিয়ে দেওয়া এবং তার প্রভাবকে আরো বেশি জারি রাখার একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আচ্ছা, জনাব মুস্তাফিজুর বাবুল, মস্কোতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তথ্য অনুযায়ী, বাশার আল আসাদ এখন মস্কোতে আছেন, রাশিয়ার আশ্রয়ে আছেন, এবং রাশিয়া সরকারের বক্তব্য আসলে এখন এই ঘটনার পর আমরা পাইনি। আপনার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ কি বলে? রাশিয়ার সাথে এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ আছে কিনা, নাকি লাউড অ্যান্ড ক্লিয়ার নো? না, আমি তো মনে করি যে একটা দেশে কোন সরকার থাকবে, কারা সরকার পরিচালনা করবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক তো সংশ্লিষ্ট দেশের জনগণ। বাইরে থেকে হস্তক্ষেপ করা, বাইরে থেকে চাপিয়ে দেওয়ার পক্ষে আমি না। কিন্তু এটাই ঠিক যে আমরা এই রাজনীতির মধ্যেই আমরা আছি, বাইরের হস্তক্ষেপও আমরা দেখছি, বাইরে থেকে চাপিয়ে দেওয়াও আমরা দেখছি, এবং এর মধ্য দিয়েই আপনার বিশ্ব রাজনীতি নানা জটিলতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। তো এর আগে যেটা আপনি উল্লেখ করলেন যে আরব বসন্ত, সেটা একটা দিক। আবার বিদেশি হস্তক্ষেপের মধ্য দিয়ে আমরা লিবিয়াকে দেখলাম, আমরা ইরাককে দেখলাম, সর্বশেষ আমরা সিরিয়াকে দেখছি। সিরিয়ার সাথে তো রাশিয়ার বহু বছরের সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে সিরিয়ার নেতা বাশার আল আসাদের সাথে রাশিয়ার সম্পর্ক বহু বছরের, ওনার পরিবারের সাথে সম্পর্ক ছিল, বহু বছরের ওনার পরিবারের সাথে সম্পর্ক ছিল। 53 বছর তো এটা লেগেছে তাদের। ফলে আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আপনার সিরিয়াতে, এই পরিস্থিতিতে উনি ওনার পরিবার সহ রাশিয়াতে নিরাপদ আশ্রয় খুঁজবেন, রাশিয়া আশ্রয় দেবে,
এটা অস্বাভাবিক কিছু না। জি। কিন্তু আমি মনে করি যে সিরিয়ার আপনার ওই দেশের ভাগ্য নির্ধারণ করবার সুযোগ ওই দেশের মানুষের থাকা উচিত, এবং সকল আপনার গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক বিশ্বের দায়িত্ব হচ্ছে যে যার যার দেশের মানুষ যেন নিজ নিজ দেশের সরকার পরিচালনা করবার, সরকার গঠন করবার, বেছে নেওয়ার সুযোগ, অধিকার এবং থেকে এবং বিশ্বাস করুন বঞ্চিত না হয় আপনি যে আর কি। কথাটা বলছেন সেটাই হওয়া উচিত, এবং এটা আমরা ডোনাল্ড ট্রাম্পকেও বলতে দেখি এবং পরবর্তীতে অন্য দেশে আগ্রাসনও চালাতে দেখি। আমি একটু আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, আমরা এখন টক অফ দ্য বলতে পারেন গোটা ওয়ার্ল্ডের মক্কা প্রতিরক্ষা চুক্তি, এবং আমরা শুরুতে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের কথা শুনছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই লাইনআপটা অনেক বড় হতে যাচ্ছে। মিশরের নাম খুব জোরে সোরে প্রস্তাব করছে তুরস্ক, কাতার, কুয়েত, আজারবাইজান, এমনকি যে সিরিয়া নিয়ে কথা বলছি, এই সিরিয়া এবং জর্দান, সবাইকে আসলে সেই স্টেক হোল্ডার হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আসলে এই চুক্তিতে কি হবে, কি হতে যাচ্ছে? ইরানের বিপরীতে কোনো শক্তি দাঁড় করানোর চেষ্টা চলছে, নাকি মার্কিন ইরান যুদ্ধ যেটা চলছে তার প্রভাব থেকে বাঁচার জন্য তৃতীয় কোনো পক্ষ দাঁড়াচ্ছে? কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা নতুন সামরিক জোট হলো, তার একটা বেশ কিছুদিন ধরে এই জোটের বিষয়ে নানান রকম আলাপ চলছে, এবং আমরা দেখছি যে মডার্ন মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট সাইন বাই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এই যে তাদের যে চুক্তি, এবং এটা আসলে এই ট্রিটিটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে ক্রাইসিস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল, যে এই যে ত্রিপক্ষীয় যে যুদ্ধ, বেসিক্যালি দুটো পক্ষ, এবং তার সাথে মধ্যপ্রাচ্যের যে মূল যারা ক্রীড়নক, সৌদি আরব এখানে অন্যতম, তাদের রোল আছে। আমরা দেখছি বেশ কিছুদিন ধরে তার্কি নানানভাবে আন্তর্জাতিক রাজনীতিতে নানানভাবে তারা তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। পাকিস্তান এই যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা মধ্যস্থতার চেষ্টা করছে। আমি মনে করছি যে এই যে পরিবর্তিত রাজনৈতিক যে পরিস্থিতিতে এই জোট এক ধরনের একটা জানান দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে আঞ্চলিক নিরাপত্তার জায়গাটাকে একটা শক্তিশালী করা, বিশেষ করে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে ইসরায়েলেরও এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছে। সেজন্য আমি মনে করি যে এই বিবদমান রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে, সেই রাষ্ট্রগুলোর সাথে আমরা দেখছি তার্কি, ইরান, তার্কির পাশাপাশি পাকিস্তান যেভাবে সংযুক্ত হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখছি। এইখানে তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে কিনা, অথবা সৌদি আরব এই জায়গায় তাদের এই জোটকে কেন্দ্র করে তারা সেখানে সে ধরনের ভূমিকা পালন করবে কিনা, এটা সময় বলে দিবে। কিন্তু আমি মনে করছি যে এই জোটগুলো শুধু মুসলিম রাষ্ট্রদের মধ্যে একটা নতুন ডিনামিক্স তৈরি করতে পারে, এবং মধ্যপ্রাচ্যের যে রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতিতে এই ধরনের জোট নতুন করে আমাদের যে এই যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক ব্যবস্থায়, সেটার একটা নতুন একটা দিগন্ত উন্মোচন করতে পারে। সেখানে পরাশক্তিগুলোর নানান রকম বোঝাপড়া থাকতে পারে বিহাইন্ড দ্য সিন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতে পারে, সেখানে আরো যারা ক্রিয়াশীল, এখানে আমি মনে করি যে এই জোটের একটা আলাদা বার্তা থাকবে। আমি মনে করি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে কাজ করবে এবং সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে, আমার এমন মনে হয় না। এই জোটের একটা দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী একটা লক্ষ্য আছে বলে আমি মনে করছি, যার মধ্যে দিয়ে তারা বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা এবং জোটবদ্ধ থেকে নানান রকম যে এই আমাদের দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় তাদের নিজেদের যে অবস্থান রাখার চেষ্টা। হ্যাঁ, ইলিয়াস খান, আপনি কিছুদিন আগে জেনেছেন যে বাংলাদেশ আসলে সৌদি জোটের মধ্যে থাকতে চায়, সৌদি জোটের তেমন প্রত্যাশা, এবং হ্যাঁ, এখন যেহেতু সৌদি আর একটা চুক্তিতে গেল পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে, এবং বিভিন্ন দেশগুলো সেটা যুক্ত হবে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিকই থাকবে, নাকি সেখানে আসলে বাংলাদেশের মতো দেশগুলো অংশগ্রহণের সুযোগ থাকবে, বা যদি অংশগ্রহণ হয় বাংলাদেশের জন্য সেটা ভালো হবে, নাকি গ্লোবাল যে পলিটিক্স, সেই পলিটিক্স দেশগুলো সবসময় ভালো মন্দ বিবেচনা করতে পারে, তার স্বার্থ কোথায় আছে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। ধরুন আমাদের যে রেমিটেন্স আসে সৌদি আরব কিন্তু তার বিশাল উৎস বাজার, এমনি ধরুন আমরা এমনি বলি যে 30-35 লাখ আছে বৈধভাবে, এমনি ধারণা করা হয় আরো বেশি আছে। আপনি চিন্তা করুন যে 35 লাখ বা 40 লাখ লোক যদি থাকে একটা দেশে,
এটা বিরাট ব্যাপার। তো সৌদির উপর বাংলাদেশ অনেক ক্ষেত্রে নির্ভরশীল, সেটি একটি কাজ করে। অনেক সময় আমি যেটি বললাম যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি কিন্তু নিজের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে না। যদি তাকে বলা হয় তুমি অজোটে যোগ দাও, তাহলে তো যোগ দিতে বাধ্য হবে। সে কারণেই আর মুসলিম উম্মার কথা যদি বলে, ইরানও তো মুসলিম দেশ, জি সুতরাং মুসলিম উম্মার প্রশ্নে এটি বড় বিষয় না। আপনি দেখবেন যে এই যে ধরনের জোটটি হয়েছে, পাকিস্তান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বা সৌদি আরবের চেয়ে চীনের উপর অনেক নির্ভরশীল। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। অনেক কিছু আছে পাকিস্তানের সঙ্গে, এবং চীন পাকিস্তান ভারত যে বৈরিতা, সেখানে কিন্তু পাকিস্তানের একটি বড় আশ্রয় হচ্ছে চায়না। সুতরাং পাকিস্তানের জোটে যোগ দিয়ে, এবং ইরান কিন্তু আবার চীনের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমার বন্ধুরা দীর্ঘদিন থেকে ইরান থেকে কিন্তু ইরানের যে স্যাংশন চলছে, এর মধ্যে ইরানকে বাঁচিয়ে রাখছে কিন্তু চায়না, তেল আমদানি করে। চায়না এবং রাশিয়া নানামুখী রাশিয়া তো আছে, সহায়তা করে, জি। বড় হচ্ছে চায়না। জি। সুতরাং ইচ্ছে করলে ইরান আক্রমণ করে বসবে বা পাকিস্তান যায় সেটাই করবে। তার দেশে তো ভাগ হয়ে যাচ্ছে, বেলুচিস্তান স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছে। সুতরাং যা সেটাই করতে পারবে। আর বিষয়টি সে এগুলো তাবেদার রাষ্ট্র, এগুলো কোনো স্বাধীন সত্তা নয়। আপনার বক্তব্য পরিষ্কার। বাংলাদেশের আসলে কনসার্নটা তার মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশিরা আছেন, রেমিটেন্স ইস্যুটা সবকিছু বিবেচনায় নিয়ে আমি একটু মাননীয় সংসদ সদস্য আপনার একটা মতামত জানতে চাই। কারণ বাংলাদেশ যেভাবে বিশ্ব গ্লোবাল যে পলিটিক্স, বৈশ্বিক রাজনীতি মেরুকরণ ঘটছে, বাংলাদেশ চাইলেও আসলে নিউট্রাল থাকতে পারবে না, তাকে একটা পক্ষের সাথে থাকতেই হবে। এখন বাংলাদেশে তো একটা মানে স্লোগান আছে, সবার আগে বাংলাদেশ, নিজের স্বার্থটাকে দেখবে। আপনার কি মনে হয় যেভাবে আসলে গ্লোবাল পলিটিক্সটা মেরুকরণ হচ্ছে, নতুন নতুন জোট হচ্ছে, চুক্তি হচ্ছে, বাংলাদেশ আসলে তাদের স্লোগান অনুসারে কতটা শক্তিশালী অবস্থানে থাকতে পারবে? মানে আপোষ করতে হবে কিনা সিচুয়েশনের সঙ্গে? কোনো আশাবাদ, কোনো হতাশার জায়গা আছে কিনা? সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগানটা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটি খুবই সময় উপযোগী স্লোগান। এবং এই স্লোগানটা বাস্তবায়ন করার কাজটা কিন্তু সহজ না, কঠিন। একটা জটিল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। কাকে বাদ দিয়ে কার সাথে আমরা যাব? মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ আমরা চলবো? মধ্যপ্রাচ্যে আমাদের বিরাট শ্রমবাজার আছে, এটা যেমন ঠিক। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার, আমাদের আরএমজি সেক্টরের জন্য একটা বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা বাদ দিয়ে কি বাংলাদেশের আমাদের আরএমজি খাতকে টিকিয়ে রাখা সম্ভব? সম্ভব না। আবার আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উন্নয়নের জন্যে আমাদের চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে ছোট করা, খাটো করা, সেই সুযোগ কি আমাদের আছে? আমাদের নাই। ফলে বাংলাদেশের স্বার্থে আপনার সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখা, সকলের সাথেই সম্পর্ক রক্ষা করার মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ নীতি এটাকে বাস্তবায়িত করা, এই পথেই বাংলাদেশকে হাঁটতে হবে। যদিও পথটা খুব কঠিন এবং জটিল, এটা আসলে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এই কঠিন এবং জটিল পথ ধরেই আপনার বাংলাদেশ হাঁটছে। এবং এই জায়গাটাতে হচ্ছে যে বাংলাদেশের নেতৃত্ব, আমাদের সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের কৌশল, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিচক্ষণতা, আমাদের বাস্তবতা উপলব্ধি করবার ক্ষমতা, এই সব কিছু নিয়েই কিন্তু বাংলাদেশকে এই বর্তমান জটিল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশকে আসলে চূড়ান্ত কূটনৈতিক পরীক্ষায় দিতে হবে এই সময়টাতে। আসলে লোকাল পলিটিক্সে থাকার কোনো সুযোগ শুধুমাত্র সেখানে নেই। আমি একটু সবশেষ অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, ভারতের আপডেটটা জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমরা জানছিলাম যে প্রশ্নপত্র ফাঁস হলো, ককরোচ জনতা পার্টির আন্দোলন হলো, নরেন্দ্র মোদী সবার সামনে ক্ষমা চাইলেন, তাদের দেশে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, এবং তার মাত্র 14 দিনের পর আবারও আমরা দেখতে পেলাম প্রশ্নপত্র ফাঁস হলো, এবং রাঁচি রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো। এবং আবারও সেই জায়গায়, বিশেষ করে গুজরাটে, যেখানে একটু কিছুদিন আগে উপনির্বাচন হলো, এবং সেখানে আসলে নরেন্দ্র মোদীর দল বিজেপির বেশ ভোট কমে গেছে, অর্ধেকেরও বেশি কমে গেছে। সেই জায়গায় কিন্তু সেখানে তাই। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন এরকম যখন পরিস্থিতি, তখন আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? জি।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা ককরোচ জনতা পার্টির যে আন্দোলন আমরা দিল্লির যন্তর মন্তরে দেখেছি, জি। সেখানে যেভাবে বিজেপি তাদেরকে মোকাবেলা করেছিল শুরুর দিক থেকে, রাজনৈতিক প্রতিপক্ষের মতো বানিয়েছিল ছাত্রদের আন্দোলনকে, জি। এবং পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে সরে যেয়ে এই ছাত্রদের দাবি মেনে নিয়ে তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আমরা দেখছি যে ঝাড়খণ্ডে এই 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সরকারি নিয়োগে প্রশ্ন ফাঁস, একই ধরনের দাবিতে সেখানে 50 লক্ষ থেকে 1 কোটি রুপির বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তারা করে আসছিল। তার প্রেক্ষিতে তারা পরীক্ষা বাতিল এবং সিবিআই এর মাধ্যমে তদন্তর অথবা হাইকোর্টের অবসর বিচার পদ্ধতির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত চাচ্ছিল। ছাত্রদের সেই দাবির ক্ষেত্রে আমাদের 1 মিনিট আছে, তো আপনি যদি একেবারে আপনার ধারণা অনুসারে কি হতে যাচ্ছে একটা পূর্বাভাস আমাদেরকে দিতে পারেন। জি। অর্থাৎ ভারতীয় যে গণতন্ত্রের যে একটা যে ব্যবস্থা, দীর্ঘদিন বিজেপির যে একনায়কতান্ত্রিক শাসনের একটা বহিঃপ্রকাশ এবং তাদের যে দলীয়করণ, সেটার বহিঃপ্রকাশ দেখছি আমরা কেন্দ্র দেখেছি এবং প্রাদেশিক রাজ্যগুলোতে। অর্থাৎ এখানে মিসগভর্নেন্স, অপশাসন, সুশাসনের অভাব যেটাই বলি, সেটা প্রকট হয়ে দাঁড়িয়েছে, এবং যার ফলে দিল্লির মডেলটা ছাত্ররা এখানে গ্রহণ করেছে এবং এখানে ককরোচ জনতা পার্টি এই দাবিতে সম্মত হয়েছে। যদিও সরকার সেখানে অনেকটা ডিফেন্সিভ থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্র ক্ষোভ থেকে তারা, জনরোষ থেকে তারা জনগণ এই যে সরকারকে তারা মুখোমুখি করতে চেয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, সেটাও কিন্তু এখন একটু মুখোমুখি হয়ে আছে এবং দেখা যাক সময়ের সাথে সাথে নতুন নতুন তথ্য তো হাজির হচ্ছে। আশা করি এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলাপ করার সুযোগ হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ, একটা দীর্ঘ সময় ছিলেন আপনারা, এবং আগামীকাল নতুন আরো ইস্যু নিয়ে হাজির হবো আমরা 71 জানালে। থাকবেন আমাদের সঙ্গে।